থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা জানি যে আগামী মাধ্যমিক পরীক্ষার সিলেবাস যথেষ্ট ছোট করা হয়েছে। সেই ছোট সিলেবাস অনুযায়ী মাধ্যমিক ভৌতবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের যে এমসিকিউ এবং ভিএসএ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, সেই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলির আজকে আমরা উত্তর করব। তো প্রথমে এই সাতরা পাবলিকেশনের যে ভৌতবিজ্ঞান বই, তার প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, তার উত্তরগুলি আমরা অতি সংক্ষেপে করার চেষ্টা করব। 1 নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর প্রশ্নাবলী এমসিকিউ। তো 1 নম্বরটা কি রয়েছে প্রশ্ন? নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? আমরা জানি ওজোন স্তরকে ক্ষয় করে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং সিএফসি। তো এখানে আছে অপশন নাইট্রিক অক্সাইড, না নাইট্রোজেন ডাইঅক্সাইড, না কার্বন ডাইঅক্সাইড, না সিএফসি। তো নাইট্রোজেনের যে অক্সাইড রয়েছে এবং সিএফসি আছে, তারা ওজোন স্তরকে ক্ষয় করে। যে ক্ষয় করে না সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, মানে অপশন সি কার্বন ডাইঅক্সাইড, সেটি সঠিক উত্তর। তাহলে 1 এমসিকিউ আছে, তার 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরে রয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। ট্রপোস্ফিয়ার, বি থার্মোস্ফিয়ার, সি ওজোনোস্ফিয়ার, ডি ম্যাগনেটোস্ফিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে বা ইউভি রে তাকে তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ওজোনোস্ফিয়ার, মানে অপশন সি ওজোনোস্ফিয়ার, যাকে প্রাকৃতিক সৌরপর্দাও বলা হয়। তাহলে 2 সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওজোনোস্ফিয়ার। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়। 3 নম্বর, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? আমাদের 6টি গ্রিনহাউস গ্যাস মনে রাখতে হবে: কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন, জলীয় বাষ্প, ওজন, নাইট্রাস অক্সাইড। এরা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। কিন্তু হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলা গ্রিনহাউস গ্যাস নয়। তো এখানে কে রয়েছে অপশন? এ মিথেন, বি জলীয় বাষ্প, সি কার্বন ডাইঅক্সাইড, ডি অক্সিজেন। তাহলে অক্সিজেনটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 3 গ্রিনহাউস গ্যাস নয়, তার সঠিক উত্তর হচ্ছে ডি, অপশন ডি অক্সিজেন। 4 নম্বরের প্রশ্ন, একটি অচিরাচরিত শক্তির উৎস হলো। অচিরাচরিত শক্তি মানে যে শক্তির প্রচলন এখনো পুরাদমে চালু হয়নি। পরিবেশ বান্ধব শক্তি, সবুজ শক্তি, অপ্রচলিত শক্তি। কোনটি সঠিক? এ পেট্রোল, বি কেরোসিন, সি বায়োগ্যাস, ডি কয়লা। আমরা জানি পেট্রোল, কেরোসিন, কয়লা আমরা বহুল ব্যবহার করি, এগুলি জীবাশ্ম জ্বালানি, পরিবেশ বান্ধব নয়। তাই এখানে সঠিক উত্তর হবে অচিরাচরিত শক্তির উৎস বায়োগ্যাস। তাহলে 4 সঠিক উত্তর হচ্ছে সি বায়োগ্যাস। অচিরাচরিত শক্তিকে বায়োগ্যাস। 5 প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায়, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধি করলে বায়ুর উষ্ণতা প্রায় এ 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে, বি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে, সি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে, ডি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে। আমরা জানি যে বায়ুমণ্ডলে যত ভূমি থেকে আস্তে আস্তে উপরে উঠব, বিশেষ করে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমে যায়। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড
6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে প্রতি 1 ডিগ্রি উচ্চতা বৃদ্ধির কারণে। 6 নম্বর, বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, তাছাড়াও থাকে কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য কিছু গ্যাস। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? এ, অপশন এ উত্তর মিথেন। এখানে আর কি অপশন ছিল? হাইড্রোজেন, অক্সিজেন, অ্যাসিটিলিন, এগুলো হবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিথেন। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি কয়লা, ডিজেল, পেট্রোল, কেরোসিন, বায়োগ্যাস, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে কোনটা নয়? অপশন আছে এ কয়লা, বি ডিজেল, সি সৌরশক্তি, ডি পেট্রোল। তো কয়লা, ডিজেল, পেট্রোল এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি নয়, তার সঠিক উত্তর হবে অপশন সি সৌরশক্তি। তাহলে 7-এর সঠিক উত্তর অপশন সি সৌরশক্তি। এরপরে 2 নাম্বার, দুইয়ের প্রশ্নগুলি কি আছে? প্রথমে এতে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। আমরা জানি যে সেকেন্ড বায়ুমণ্ডলের স্তর, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ঝড় বৃষ্টি হয় না, মেঘ কুয়াশা তুষারপাত হয় না, শান্তমণ্ডল বলে, সেখান দিয়ে জেট প্লেনগুলি চলাচল করে। তাহলে কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। তাহলে 1-এর এতে উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। শূন্যস্থানে বসবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 আছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে। তাপের সঞ্চালন 3টি পদ্ধতিতে হয়: পরিবহন, পরিচলন, বিকিরণ। মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করেই যখন তাপ চলাচল করে তখন তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। সূর্য পৃথিবীর মাঝখানে মহাশূন্য, মাধ্যমবিহীন, কোনো জড়মাধ্যম নেই, তাই বিকিরণ পদ্ধতিতেই সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। তাই 2-এর শূন্যস্থানে বসবে বিকিরণ পদ্ধতিতে। 3 নম্বরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি কমে? তাই এটা হবে কমে, ড্যাশে বসবে কমে। 4 নম্বরে, সৌরকোষে ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। সৌরকোষে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। তাহলে ড্যাশ শক্তি থেকে বলতে ড্যাশের জায়গায় বসবে সৌরশক্তি। শক্তি লেখাই আছে, সৌরটা শুধু আমাদের ড্যাশে বসাতে হবে। এরপরে 2-এর বি নাম্বার, সত্য না মিথ্যা। 2-এর বি নাম্বারে, বিয়ের 1 নম্বরে আছে প্রধান গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। না, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রায় 50% গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে রয়েছে, তাই প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আছে মিথেন, এটা ভুল আছে। তাহলে বিয়ের 1 নম্বরটা হচ্ছে মিথ্যা। সত্য না মিথ্যা? মিথ্যা। 2 নম্বরে আছে সিএফসি রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়। ক্লোরোফ্লোরোকার্বন রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়, এটি হচ্ছে সত্য। তাই 2 নম্বরে হবে সত্য। 3 নম্বরে আছে সত্য মিথ্যাতে, মিথেন হাইড্রেটের খনি মানে ফায়ার আইসের খনি সমুদ্রের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলি স্তরের নিচে অবস্থান করে। এটা সঠিক বলেছে, মানে সত্য। ফায়ার আইস সমুদ্রের নিচে, পলি স্তরের নিচে অবস্থান করে সমুদ্রের তলদেশে। 4 নম্বরে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে। না, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। তাই পরেরটা হচ্ছে আবার মিথ্যা। এবার সি,
এক কথায় উত্তর দাও, বায়ুর কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে যে স্তরে আমরা আছি সেখানে ঝড় বৃষ্টি, কুয়াশা, বজ্রপাত, তুষারপাত ইত্যাদি হয়, তাই একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। তাহলে প্রশ্ন হচ্ছে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর হবে ট্রপোস্ফিয়ারে। তাই সি এর 1 নম্বর হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে হয়। 2 নম্বর কি আছে? বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলে? এই ক্ষুব্ধমণ্ডলের উপরে আছে শান্তমণ্ডল। স্ট্রাটোস্ফিয়ার, ঝড় বৃষ্টি, কুয়াশা, বজ্রপাত কিচ্ছু হয় না, মেঘ নেই, জলীয় বাষ্প নেই, তাই স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। জেট প্লেন চলাচল করে আমরা জানলাম। তাহলে শান্তমণ্ডল কাকে বলা হয়? স্ট্রাটোস্ফিয়ারকে। তিন নম্বরের প্রশ্ন, বায়ুর কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? মেরু জ্যোতি, সুমেরু প্রভা, কুমেরু প্রভা দেখা যায় থার্মোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারের অন্তর্গত যে আয়ন মণ্ডল আছে সেই আয়ন মণ্ডলে। থার্মোস্ফিয়ারে লিখলেই যথেষ্ট, বা থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়ন মণ্ডলে। থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়ন মণ্ডলে। 4 নম্বর প্রশ্ন, বায়ুর কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এই একই স্তর থার্মোস্ফিয়ারে বেশি উষ্ণতার কারণে সব আয়নিত অবস্থায় থাকে গ্যাস, তাই সেখানে আয়ন মণ্ডলটি অবস্থান করে, আর সেই আয়ন মণ্ডল থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে বায়ুর কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বলতে হবে থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়ন মণ্ডল থেকে। থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়ন মণ্ডল থেকে। একই রকম প্রশ্ন। পরীক্ষার খাতায় আবার ওইটাই লিখবে না, ওই থার্মোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়ন মণ্ডল থেকে। 5 নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ হয় কোন স্তরে? আমরা একবার আলোচনা করেছি ওজোনোস্ফিয়ারে, তাই 5-এর উত্তর হবে ওজোন স্তরে বা ওজোনোস্ফিয়ারে। ইউভি রশ্মি শোষিত হয়। 6 নম্বর ভিএসএ প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? একই রকম প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? মূলত কার্বন ডাইঅক্সাইড, সঙ্গে কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানির দহনে। একটি বিকল্প শক্তি উৎসের নাম লেখো। বেশ কিছু বিকল্প শক্তি রয়েছে, অচিরাচরিত শক্তি রয়েছে, পরিবেশ বান্ধব বা সবুজ শক্তি রয়েছে, যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি ইত্যাদি। তবে যে কোনো একটা লিখলেই হবে। সৌরশক্তি বিকল্প শক্তির উদাহরণ। 9 নম্বর ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? ক্লোরোফ্লোরোকার্বন থেকে যে ক্লোরিন পরমাণু উৎপন্ন হয় সেই ক্লোরিন পরমাণু ওজোনকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়। তাহলে কোন পরমাণু? সিএফসি থেকে ক্লোরিন পরমাণু উৎপন্ন হয় সেটি। পুরো উত্তরটা আমি লিখছি না, সংক্ষেপে লিখছি। এবার 10 নম্বরের প্রশ্ন, একটি বায়োফুয়েলের নাম লেখো। জৈব জ্বালানি, জৈব পদার্থকে গলিয়ে পচিয়ে বায়োফুয়েল তৈরি করা হয় যে লিকুইড, যেমন হচ্ছে ইথানল। ইথানল বা বায়োগ্যাস বললেও হবে। তাহলে ইথানল, মিথানল এগুলো হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েলের একটি উদাহরণ ইথানল লিখলেই যথেষ্ট। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। গ্লোবাল ওয়ার্মিং বা ভূ উষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব, সুমেরু কুমেরুর যে বরফের পাহাড় সেগুলি গলে যাবে, সমুদ্রের জলতল ফুলে উঠবে, সমুদ্র তটের শহর সব ধ্বংস হয়ে যাবে, দাবানল হবে, আরও বিভিন্ন যে রয়েছে, প্রবল খরা বন্যা হবে, সেগুলি রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। তাহলে সমুদ্র জলতলের
উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। 12 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলা হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে পরিণত করে, বায়োগ্যাসে পরিণত করে। কি নাম? সেই ব্যাকটেরিয়াকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এরপরে রয়েছে ডি, এটা সি এর উত্তর। ডি এ রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম দিকে আছে মেরু জ্যোতি, থার্মোস্ফিয়ার দেখা যায় নিশ্চয়ই, ডান দিকে থার্মোস্ফিয়ার আছে। গ্রিন হাউস প্রভাব, ডান দিকে গ্লোবাল ওয়ার্মিং আছে, গ্রিন হাউস প্রভাবে গ্লোবাল ওয়ার্মিং হয়। বাম দিকে আছে জীবাশ্ম জ্বালানি, ডান দিকে খুঁজে বার করছি গ্যাসোলিন। বাম দিকে ভূতাপ, ডান দিকে হচ্ছে অপূর্ণভ শক্তি। তাহলে এর সঙ্গে হবে 3 নাম্বার। বি এর সঙ্গে হবে, বি আছে গ্রিন হাউস প্রভাব, তো গ্লোবাল ওয়ার্মিং আছে 4 নম্বরে, তাহলে এটা হবে 4। সি এ আছে জীবাশ্ম জ্বালানি গ্যাসোলিন, তাহলে 1 নম্বর। ডি এ আছে ভূতাপ অপূর্ণভ শক্তি, তাহলে এটা হবে 2 নম্বর। নেক্সট অধ্যায় গ্যাসের আচরণ 20 পৃষ্ঠায় রয়েছে। 1 নম্বরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ। প্রথম 1 নম্বর প্রশ্ন, একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে এর আয়তন, একটা বাবল বায়ুর বুদবুদ হ্রদের জলের নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছে বায়ুর বুদবুদটা, তো সেটা আয়তনের হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, না প্রথমে হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পাবে, না কোনোটাই নয়? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক? সঠিক অপশন হচ্ছে বি নাম্বার, বৃদ্ধি পাবে। যেহেতু জলের নিচে চাপ বেশি উপরে চাপ কম, তাই যত উপরে উঠবে চাপ কমবে জলের, আর চাপ কমলে বায়ুর বুদবুদ গ্যাসের বুদবুদ আয়তনে প্রসারিত হবে, চাপ কমলে গ্যাসের আয়তন বাড়ে। তাই 1-এর সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। 2 নম্বর, জলের হিমাঙ্কের মান পরম স্কেলে হবে 0 কেলভিন, 273 কেলভিন, 100 কেলভিন, 373 কেলভিন। তো জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেলভিনে করতে গেলে আমরা জানি 273 যোগ করতে হয়, তাহলে সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে ওই উষ্ণতাটাই কেলভিন হয়ে যায়। তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলের হিমাঙ্ক, তার সঙ্গে 273 যোগ করলে 0 + 273 মানে 273 কেলভিন। তাই 2-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 273 কেলভিন। 3 নম্বর, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন, চাপ 2 গুণ হয়ে গেলে আয়তনটা অর্ধেক হবে। চাপ বাড়লে আয়তন কমে, আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী। তাই অপশন আছে এ নাম্বার, চাপ দ্বিগুণ হলে আয়তন দ্বিগুণ হবে, না অর্ধেক হবে, না 4 গুণ হবে, না কোনোটাই নয়, ABCD অপশন। তাই দ্বিতীয় বি নাম্বার অপশনটি সঠিক, যে চাপ দ্বিগুণ হলে আয়তনটা অর্ধেক হয়ে যাবে। চার নম্বর, গ্রাম আণবিক আয়তনের STPতে মান কত? গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন STPতে মান 22.4 লিটার বা 22,400 সিসি। তাহলে
এ বি সি ডি কোথায় আছে? 22.4 লিটার, সি অপশনে। তাহলে 4-এর সঠিক উত্তর হচ্ছে সি অপশন, 22.4 লিটার। 5 নম্বর, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের এসটিপিতে আয়তন 10 লিটার, চাপ 75 সেমি। এসটিপিতে আয়তন হচ্ছে 10 লিটার, চাপ 75 সেমি পারদস্তম্ভ, কিন্তু উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে নতুন আয়তন কত? এই অঙ্ক করতে হবে। P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এসটিপিতে পারদস্তম্ভের চাপ হচ্ছে 76, উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আয়তন 10 লিটার। তাহলে P1 V1 T1 পেয়ে গেলাম। আর পরবর্তীতে চাপ দেওয়া আছে 75 সেমি, উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, আয়তন তাহলে কত হবে? P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 করতে হবে। অপশন এ মনে হয় উত্তরটা সঠিক হবে, তাই 5-এর সঠিক উত্তর হবে 11.1 লিটার। 6 নম্বরে, কোনটি 290 কেলভিনের সমান? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 17 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তা আমরা করতে পারি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সঙ্গে 273 যোগ করব, 290 আসছে কি? অথবা কেলভিনকে সেন্টিগ্রেড করতে গেলে 273 বিয়োগ, তাই 290 কেলভিন থেকে 273 বিয়োগ করে দেব। কেলভিনকে 273 বিয়োগ করলে সেন্টিগ্রেড হয়ে যায়, তাই এটা হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 6-এর সঠিক উত্তর হচ্ছে বি, 17 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ কেলভিনকে সেন্টিগ্রেড করতে গেলে 273 বিয়োগ, সেন্টিগ্রেডকে কেলভিন করতে গেলে 273 যোগ, বিপরীত প্রক্রিয়া। সাথে আছে কোনটি চাপের এসআই একক? এ নিউটন মিটার স্কোয়ার, বি নিউটন পার মিটার স্কোয়ার, সি নিউটন মিটার, ডি নিউটন। চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি, বা অপর নাম হচ্ছে পাস্কেল, নিউটন পার মিটার স্কোয়ার বা ইনভার্স 2। 2-এ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ভিএসএ, 2-এর এতে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, বয়েলের পরীক্ষার প্রয়োজনীয় পাম্প নির্মাণ করেন বিজ্ঞানী ড্যাশ। রবার্ট হুক হবে, রবার্ট হুক। দুই নম্বরে আছে, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পেয়ে যায় তাকে ড্যাশ উষ্ণতা বলে। আমরা জানি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পেয়ে যায় এবং এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে যে উষ্ণতায় গ্যাসের আয়তন লোপ পেয়ে যায় তাকে কি বলে? ড্যাশ বলে, পরম শূন্য উষ্ণতা। তিন নম্বর, ভি প্রপোর্শনাল টু টি, এটি ড্যাশ সূত্রের গাণিতিক রূপ। ভি প্রপোর্শনাল টু টি, এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ ভি আর টি, আয়তন, গ্যাসের আয়তন আর গ্যাসের উষ্ণতা। যদিও ভি প্রপোর্শনাল টু টি এটি হচ্ছে কেলভিন স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। বি নাম্বার, নিচের কোনটি সত্য মিথ্যা? বি এর একে রয়েছে আর এর মান, অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, তার মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, সঠিক। যদি আর্গে বলি তাহলে 10⁷ আর্গ পার মোল পার কেলভিন দিতে হবে। তাহলে 2-এর বি, তা 1 নম্বরটি হচ্ছে আর এর মান সঠিক আছে, তার মানে সত্য। 2-এ গ্যাসের প্রমাণ চাপ 1.013 × 10⁶ ডাইন পার বর্গ সেমি, মানটি মনে রাখতে হবে, এটিও সত্য। 3 নম্বরে, একই চাপ, একই উষ্ণতা ও একই চাপে সমায়তন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক না। অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্প বলছে একই চাপ একই উষ্ণতা নিলে একই আয়তনের সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাই 3 নম্বরটি হবে মিথ্যা।
এবার সি এর এক কথায় উত্তর, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হবে। তাহলে সি এ একে উত্তর -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হবে। দুয়ে সেলসিয়াস ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো। আমরা জানি যে পরম উষ্ণতার মান পেতে গেলে সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করব। যদি মনে করলাম সেন্টিগ্রেড স্কেলে স্মল টি, তার সঙ্গে 273 যোগ করলাম, তাহলে হয়ে গেল পরম স্কেলে মান কেলভিন টি। তাই ক্যাপিটাল টি ইকুয়ালস টু টি প্লাস 273 এত কেলভিন, এটি সম্পর্ক। 3 নম্বর, আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতায় আয়তন কত? আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতায় আয়তন হচ্ছে 0। 4 নম্বরে, বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি? বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র উভয় সূত্রেই ধ্রুবক, কমন ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর, আর বয়েলের সূত্রে অতিরিক্ত উষ্ণতা, চার্লসের সূত্রে চাপ। চাচা বউ মনে রাখতে বলেছিলাম। তাই বয়েলের সূত্রে ধ্রুবক হচ্ছে উষ্ণতা, বয়েলের সূত্রে উষ্ণতা মানে গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর। তাই 4 নম্বরে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি? গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর। গ্যাসের ভর লেখাটা বেটার। গ্যাসের ভর। 5 নম্বরে, চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক চাচা, চার্লসের সূত্রে চাপ, চার্লসের সূত্রে চাপ, চাপ বলতে গ্যাসের চাপ, গ্যাসের চাপ আর গ্যাসের ভর চার্লসের সূত্রের ধ্রুবক। 6 নম্বর, 30 ডিগ্রি সেন্টিগ্রেড 300 কেলভিন কোনটি উচ্চতর? 30 ডিগ্রি সেন্টিগ্রেড 300 কেলভিন, ছোট বড় ভাবতে গেলে একই স্কেলে একই এককে আনতে হবে। তাই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাকেও আমরা কেলভিনে কনভার্ট করব। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 273 যোগ করলে হচ্ছে 303। তাই 30 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতর। কি বললাম? 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন করলে 303 হয়। তো 303 কেলভিন আর 300 কেলভিন কে বড়? 303 কেলভিন। 303 কেলভিন মানে সেন্টিগ্রেডে কত? সেটাই হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই এটা উচ্চতর। 7 নম্বরে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কি পরিবর্তন হবে? গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পাবে। উষ্ণতা বাড়লে বেগ বৃদ্ধি পাবে। 8 নম্বর, প্রমাণ চাপের মান লেখো। একটু আগে দেখলাম আমরা 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। 9 নম্বরে, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কী? মানে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, PV ইকুয়ালস টু ধ্রুবক বা কে, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হলো। গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? চাপ বৃদ্ধি পাবে। গ্যাসের যদি ভর বৃদ্ধি পায় তাহলে চাপ বৃদ্ধি পাবে। যদি গ্যাস অতিরিক্ত আরও যোগ করা হয় তাহলে চাপ বৃদ্ধি পাবে। যে পরিমাণ গ্যাস ছিল নির্দিষ্ট উষ্ণতায়, যদি আরও গ্যাস ওইখানে দেওয়া হয় উষ্ণতা অপরিবর্তিত রেখে, তাহলে চাপ বৃদ্ধি পাবে। এরপরে ডি নম্বরে ম্যাচিং, বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম দিকে আছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ডান দিকে আছে গ্যাসের আয়তন 0। তাহলে এ
-273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ডান দিকে আছে এক জায়গায় গ্যাসের আয়তন 0, এটা হবে ওইটা, গ্যাসের আয়তন 0 হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। পিভি ইকুয়ালস টু আরটি, এক নম্বর আছে গ্যাসের সমীকরণ, তাহলে পিভি ইকুয়ালস টু আরটি বি নম্বরে রয়েছে। এটা কি গ্যাসের সমীকরণ, এক নম্বরে আছে, তাহলে বি এর সঙ্গে এক ম্যাচিং। সি নম্বর আছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, সি আছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, ডান দিকে কোথায় আছে 4-এ আছে 22.4 লিটার, তাহলে এটা হচ্ছে 4-এর সঙ্গে ম্যাচিং। ডি এর সঙ্গে কোনটা বাদ বাকিটা, 1 2 4 গেছে, তার মানে 3 হবে নিঃসন্দেহে। চালাকি দেখে উনি আমরা 3-এ আছে 9, ডি এ কি আছে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব, জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9, তাহলে আণবিক ভর হচ্ছে 18, H2O, হাইড্রোজেন দুটা 1 1 করে 2, অক্সিজেন একটা 16, তাহলে হচ্ছে 18, তাহলে বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক, 18 অর্ধেক 9, তাহলে ডি ইকুয়ালস টু 3। নেক্সট অধ্যায় আলো, 56 পেজে রয়েছে, একের এমসিকিউ। এক নম্বরে রয়েছে কোন আপতন কোণের জন্য লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন। আলোর প্রতিসরণে বিচ্যুতি কোণ সর্বনিম্ন বা শূন্য তখনই হয় যখন প্রতিসারক তলের উপর আলো লম্বভাবে পড়ে। আলো লম্বভাবে পড়লে লম্বভাবেই যাবে, তলের উপর লম্বভাবে, তাহলে লম্বভাবেই যাবে, অর্থাৎ বিচ্যুতি হবে না। তো তলের উপর লম্বভাবে, তাহলে আপতন কোণ কত, আপতন কোণ অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির মাঝখানে যে কোণ, অভিলম্ব আপতিত রশ্মি একই লাইন বরাবর, তাই আপতন কোণ 0 ডিগ্রি। আপতিত রশ্মি তলের সঙ্গে লম্ব, কিন্তু আপতন কোণ তো অভিলম্বের সঙ্গে বিচার করা হয়, তো অভিলম্বের সাপেক্ষে 0 ডিগ্রি আপতিত রশ্মির। তাহলে কোন আপতনের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন, আপতন কোণের মান এ 60 ডিগ্রি, বি 0 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 45 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হবে একের বি 0 ডিগ্রি। দুই নম্বর, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ। সাদা আলোর যদি বিচ্ছুরণ হয়, তাহলে যে বর্ণালী তৈরি হবে যার নাম বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, বে দিয়ে শুরু লায়ে শেষ। তার প্রান্তীয় বর্ণ দুটি কি কি, একটা বেগুনি একটা লাল। এখানে কি কি আছে, এ লাল ও বেগুনি, বি লাল ও সবুজ, সি লাল বেগুনি ও কমলা, ডি নীল ও আকাশি। কোনটা হবে, এ অপশন লাল ও বেগুনি। তিন নম্বর, নিচের কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকায় হয়। মনে রাখতে হবে উত্তল দর্পণে আর অবতল লেন্সে, কি বললাম, উত্তল দর্পণে অবতল লেন্সে অসৎ বিম্ব আর খর্বাকায় প্রতিবিম্ব সর্বদাই তৈরি হয়। তো উত্তল দর্পণে আর অবতল লেন্সে, তাহলে এটার উত্তর হবে অসৎ খর্বাকায় উৎপন্ন হয়, এ অপশন উত্তল দর্পণে। অপশন আছে অবতল দর্পণ, সমতল দর্পণ, কোনোটাই নয়। তাহলে অসৎ খর্বাকায় হবে উত্তল দর্পণে, আর অবতল লেন্সেও হয় অসৎ এবং খর্বাকায়। লেন্সের বেলায় অবতল, দর্পণের বেলায় উত্তল দর্পণে এই অসৎ আর খর্বাকায় প্রতিবিম্ব তৈরি হয়। 4 নম্বরে, কোন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়। ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, বক্রতা কেন্দ্রে অসীমে, বক্রতা কেন্দ্রে অসীম দূরত্বের মাঝে, কোনটা অপশন সঠিক। মনে রাখতে হবে বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব তৈরি হবে, তাই 4-এর সঠিক উত্তর অপশন সি বক্রতা কেন্দ্রেই। বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হবে। 5 নম্বর, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা ব্যাসার্ধ অসীমের মধ্যে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত
যে প্রতিবিম্ব গঠিত হবে, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা ব্যাসার্ধ অসীমের মধ্যে থাকলে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ না অসৎ। সৎ বা অসৎ যে কোনো প্রকৃতি নির্ণয় করা সম্ভব নয়, এটা সৎ হবে। তাই 5-এর সঠিক উত্তর হচ্ছে ডি, সৎ। অসৎ হয় উত্তল দর্পণে, অবতল দর্পণে এখানে সৎ হবে। 6 বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ মানে আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ, এদের মধ্যে সম্পর্কটা কি? আর ইকুয়ালস টু টোয়াইস এফ আমরা মনে রাখবো। তাহলে এখানে আর ইকুয়ালস টু টোয়াইস এফ যদি হয়, তাহলে বি নাম্বারে আছে এফ ইকুয়ালস টু আর বাই 2। বজ্রগ্রহণ করলে কী হচ্ছে? আর ইজ ইকুয়াল টু টোয়াইস এফ। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তাহলে বি নাম্বার অপশনটি সঠিক। 7 রয়েছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে সেটি হলো। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যদি যায়, কোন বর্ণটা বেশি বাঁকে? আলোটা যাচ্ছে প্রিজমের মধ্য দিয়ে, গিয়ে 7টি বর্ণে ভাগ হচ্ছে। নিচ থেকে বেগুনি, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তা আলোটা এদিকে যাচ্ছিল, সব থেকে নিচের দিকে কে বেঁকে গেছে? বেশি বেঁকে গেছে কে? বেগুনি। নিচ থেকে উপরে বেগুনি দিয়ে শুরু। তাই 7-এর সঠিক উত্তর বিচ্যুতি সর্বাধিক কার? 7-এর সঠিক উত্তর হবে সি, বেগুনি। এরপরে 2 ভিএসএ এ নাম্বারে কি আছে? এর 1 নাম্বার, একবর্ণী আলো ড্যাশ গঠন করে না। একবর্ণী আলোর কোনো বিচ্ছুরণ হয় না, তাই বর্ণালী গঠন করে না। একবর্ণী আলো ড্যাশ গঠন করে না, তার মানে বর্ণালী, বর্ণালী গঠন করে না। 2 নাম্বার, বিবর্ধক কাচরূপে ড্যাশ লেন্সের ব্যবহার করা হয়। বিবর্ধক কাচরূপে উত্তল লেন্সের ব্যবহার করা হয়। বিবর্ধক কাচরূপে উত্তল লেন্সের, উত্তল লিখলেই হবে, লেন্সেরটা আছেই, তাই শূন্যস্থানে বুঝবে উত্তল। 3 নম্বরে আছে উত্তল লেন্সে বস্তু লেন্সের টোয়াইস এফ ও এফ এর মধ্যে অবস্থিত হলে, টোয়াইস এফ মানে বক্রতা ব্যাসার্ধ, আর এফ এর মধ্যে অবস্থিত যদি হয় উত্তল লেন্সে, তাহলে ড্যাশ ড্যাশ এবং ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে সদ, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। সদ, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এবার 4 নম্বর, দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন। দীর্ঘদৃষ্টি, দূরেরটা দেখতে পাচ্ছে, কাছেরটা অসুবিধা। কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। মনে রাখতে হবে দীর্ঘদৃষ্টি উত্তল লেন্স, মোটা মাঝখানটাই, তাই উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর উত্তল লেন্স হচ্ছে ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা, তাই ড্যাশ ক্ষমতাযুক্ত চশমার জায়গায় বসবে ধনাত্মক, ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা। 5 নম্বর, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ ড্যাশ দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ হয়। বায়ুমণ্ডলে যে ধূলিকণা রয়েছে, গ্যাসীয় কণা রয়েছে, জলকণা রয়েছে, বিশেষ করে ধূলিকণা দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ হয়, তাই শূন্যস্থানে বসবে ধূলিকণা দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ হয়, সেই জন্য আকাশকে নীল দেখায়। বি নাম্বার, সত্য মিথ্যা। 1 নম্বর বলছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। সঠিক, কারণ উত্তল লেন্সে সমান্তরাল আলো পড়লে আলোগুলি অভিসারী আলোতে পরিণত হয়, একটি বিন্দুতে মিলিত হতে চাই, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। সত্য মিথ্যা 1 নম্বরটা হচ্ছে সত্য, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে সত্য। 2 নম্বর, লেন্সের বেধ, লেন্সের মোটাটা তার বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা খুব ছোট হলে তাকে পাতলা লেন্স বলে, এটাও সত্য।
বক্রতা ব্যাসার্ধ থেকে বেধ যদি লেন্সের অনেক ছোট হয় তখন তাকে পাতলা লেন্স বলে। বস্তু লেন্সের ফোকাসে থাকলে, বস্তু যদি লেন্সের ফোকাসে থাকে, কোন লেন্স? উত্তল লেন্সের কথাই বলা হচ্ছে, কারণ অবতল লেন্সে সর্বদাই অসৎ খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি হয়। তো উত্তল লেন্সে বস্তু যদি ফোকাসে থাকে তার প্রতিবিম্ব সৎ, অবশীর্ষ ও বস্তুর চেয়ে আকারে ছোট। ফোকাসে থাকলে সৎ, অবশীর্ষ ঠিক আছে, কিন্তু বস্তুর চেয়ে আকারে ছোট না, বস্তুর চেয়ে আকারে বড় হবে, বিবর্ধিত হবে। তাই একটি কথা ভুল আছে, তাই 3 নম্বরটি মিথ্যা। 4 নম্বর, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন না। দীর্ঘ দৃষ্টি হলে উত্তল লেন্স, উত্তল লেন্সের চশমা, তার মানে হচ্ছে ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা, এটা হচ্ছে মিথ্যা। আর যদি স্বল্প দৃষ্টি হয়, হ্রস্ব দৃষ্টি হয়, তাহলে ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা বা অবতল লেন্স ব্যবহার করে। 5 নম্বরে যে বেগুনি অপেক্ষা লাল বর্ণের আলোর গতিবেগ বেশি। অবশ্যই লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, গতিবেগ বেশি, তাই 5 নম্বরটা হচ্ছে সত্য। এরপরে সি, 2-এর সি, ভিএসের সঠিক এক কথায় উত্তর দাও। সাদা আলো প্রিজমে পড়লে কোন বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায়? ওই বেগুনি। এরকম করে যদি আলোটি যায়, বেঁকে গিয়ে নিচে বেগুনি, উপরে আস্তে আস্তে লাল, সব থেকে বেশি বাঁকেকে বেগুনি, নিচের দিকে ঘুরে যায়। ছবিটা খুব বাজে হলো, এরকম করে যাবে। এখানে ছবিটা না আঁকানোই ভালো। দুই নম্বর, বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্সের সাহায্যে সদ্বিম্ব গঠিত হয়? বস্তুর উত্তল লেন্সে বস্তুর সদ্বিম্ব বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয় যদি বস্তুর অবস্থান ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্যের অধিক দৈর্ঘ্যে, ফোকাস দৈর্ঘ্যে বা ফোকাস দৈর্ঘ্যের বেশি দূরে থাকে বস্তুটি, তাহলে সদ্বিম্ব গঠিত হয়। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বর, গ্রেটার দেন ইকুয়ালস টু এফ, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্যের বেশি দূরত্বে রাখতে হবে। ভাষা দিয়ে লিখলে ভালো। 3 নম্বর, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ তোমরা জানো, বর্ষাকালে যে আকাশে রামধনু হয়, সেটি আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ রামধনু। 4 নম্বর, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? হ্রস্ব দৃষ্টি, কাছেরটা ভালো দেখছি, দূরেরটা দেখতে পাচ্ছি না, ঝাপসা, তো সেই রোগকে প্রতিকার করা হয় অবতল লেন্সের সাহায্যে। কিসের সাহায্যে? অবতল লেন্স বা ঋণাত্মক ক্ষমতাযুক্ত লেন্স। 5 নম্বর, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 4 × 10⁻⁷ মিটার থেকে 8 × 10⁻⁷ মিটার। 6 নম্বর, একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে রাখলে অসীমে, অসীমে রাখলে ফোকাসে, জায়গা পরিবর্তন করে বস্তু আর প্রতিবিম্ব। তাহলে ফোকাসে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হবে। এরপরে বামপক্ষ ডানপক্ষ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে। বিপদ সংকেত, এ নাম্বার হচ্ছে বিপদ সংকেত। বিপদ সংকেত কি? লাল আলো। 2 নম্বরে আছে। বি নম্বর, অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি ত্বক ক্যান্সার, হ্যাঁ ত্বকে ক্যান্সার হয়, 1 নম্বরে আছে। সি নম্বর আছে স্বল্প দৃষ্টি। স্বল্প দৃষ্টির সঙ্গে কোনটা ম্যাচিং? ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা, 4-এ আছে। তার স্বল্প দৃষ্টি, ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা। ডি এ আছে ফিল্ম। ফিল্ম তৈরি হয় সিলভার ব্রোমাইড দিয়ে, 3 নম্বরে আছে। নেক্সট, চলতরিৎ।
প্রথমে একের এমসিকিউ, একের 1 নম্বরে নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়লে রোধাঙ্ক হ্রাস পায়। তাই একের সঠিক অপশন এ হচ্ছে পরিবাহী, বি হচ্ছে অর্ধপরিবাহী, সি অতি পরিবাহী, ডি অন্তরক। রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় অর্ধপরিবাহীর, তাই সঠিক উত্তর বি অর্ধপরিবাহী। দুয়ে আর রোধের মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ চললে যে পরিমাণ তড়িৎশক্তি খরচ হবে তা কি? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আমরা মনে রাখবো। তাহলে আই স্কোয়ার আর টি কোন অপশনে রয়েছে? বি নাম্বারে, আই স্কোয়ার আর টি। 3 নম্বর, বাড়ির বৈদ্যুতিক বর্তনীর মেন ফিউজটির যুক্ত করা হয়। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন ফিউজটি যুক্ত করা হয় কোন লাইনে? লাইভ লাইনে, আর্থ লাইনে, নিউট্রাল লাইনে। লাইভ এবং নিউট্রাল উভয় লাইনে। মেন ফিউজটি যুক্ত করা হয় লাইভ লাইনে। তাহলে 3-এর সঠিক অপশন হচ্ছে এ লাইভ লাইনে। 4 নম্বর, 3 ওহম 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ কত? সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধের ফর্মুলা হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, সংক্ষেপে বার করার পদ্ধতি। তাহলে 3 × 6, 3 + 6 18 9 সমান 2 ওহম। তাহলে এটা হবে 2 ওহম। কোন কথায় অপশন আছে? সিতে 2 ওহম। 5 নম্বরে গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত? বাড়িতে যে বৈদ্যুতিক লাইনের যন্ত্রপাতিগুলি প্রত্যেকটা সমান্তরাল সমবায়ে। তাহলে সঠিক অপশন কোনটা আছে? বি সমান্তরাল সমবায়ে। যেহেতু সমপরিমাণ ভোল্টেজ বিভব প্রভেদ যাতে পাই, সমান্তরাল সমবায়ে। 6 নম্বরে পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে? আমরা জানি আর প্রপোর্শনাল টু L/A, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাই সঠিক উত্তর এ আর প্রপোর্শন, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে যৌগিক ভেদ করলে এটা আসে। আর্থ তার ব্যবহার করা হয়, আর্থিং যে করা হয় কিসের জন্য? বর্তনী সংযোগ সম্পূর্ণ করার জন্য, নিরাপত্তার জন্য, প্রবাহ মাত্রা কমানোর জন্য, ভোল্টেজ বাড়ানোর জন্য। কোনটা রাইট? আর্থিং করা হয় নিরাপত্তার জন্য। তাই 7-এর সঠিক উত্তর হচ্ছে বি নিরাপত্তার জন্য। 8 সুইচকে যুক্ত করা হয়, সুইচ অন অফ করার জন্য লাইভ তারে যুক্ত করা হয়, নিউট্রাল তারে, আর্থিং তারে, কোনটাতে? অপশন হবে এ লাইভ তারে। যে তারে মূলত পজিটিভ ভোল্টেজ থাকে। 9 নম্বর, আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রাল তারের অন্তরকের আবরণের বর্ণ হয়। আমি মনে রাখতে বলছিলাম লাবা নিয়ে আসো। লাইভ তার বাদামি, নিউট্রাল তার আকাশি বা হালকা নীল, আর্থিং তার সবুজ। তাহলে এখানে বলেছে নিউট্রাল তার আকাশি বা হালকা নীল। এখানে কোনটা আছে? আকাশি আছে না হালকা নীল? 9 নম্বরে হালকা নীল, ডি অপশন। তাই 9-এর সঠিক উত্তর হচ্ছে ডি নিউট্রাল তারের আবরণের বর্ণ, অন্তরকের বর্ণ হচ্ছে হালকা নীল। 10 নম্বরে বার্লোর চক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? বার্লোর চক্রের কার্যনীতি ফ্লেমিংয়ের বাম হস্ত। কোন অপশনে আছে? সি অপশনে।
বা মস্তনীতির উপর কার্য করে। 11 নম্বর, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ জানা হয় কোন সূত্রের সাহায্যে? এটাতে ফ্লেমিংয়ের ডান হস্ত, তড়িৎ প্রবাহের অভিমুখ ডান হস্ত দিয়ে। তাহলে 11 ডান হস্ত আছে বি নম্বরে। 12 নম্বর, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত, তড়িৎ প্রবাহমাত্রার একক। আমরা জানি ভি ইজুকাল টু আই আর, তাহলে আই ইজুকাল টু ভি বাই আর। তোমার ভোল্টেজ ভোল্ট বাই ওহম সমান অ্যাম্পিয়ার, ভোল্ট পার ওহম। তাহলে অ্যাম্পিয়ারের মধ্যে কোনটা ভৌত রাশি? 12 হচ্ছে বি, ভোল্ট ওহম ইনভার্স, এটাই হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্ট পার ওহম। 13 নম্বর, নিম্নলিখিত কোনটি তড়িৎ আধানের একক? তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। ভোল্ট হবে না, ওহম হবে না, ওয়াট হবে না। তাহলে 13 হচ্ছে বি, কুলম্ব। কুলম্ব। এবার ভিএসএ 2-এর 1 নম্বরে আছে শূন্যস্থান। শূন্যস্থান এতে আছে 1 কুলম্ব সমান ড্যাশ ইএসইউ। 1 কুলম্ব সমান ড্যাশ ইএসইউ, ড্যাশ বলতে 3 × 10⁹ ইএসইউ। এর 1 নম্বরে। এর 2 নম্বরে শূন্যস্থানে কি আছে? বৈদ্যুতিক ফিলামেন্টযুক্ত বা তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবহন করে। 3 নম্বর, রোধাঙ্কের অনন্যক। রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক বাধা দেয়, পরিবাহিতাঙ্ক সুবিধা করে দেয়, তাই রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। 4 নম্বর হচ্ছে পরিবাহিতাঙ্কের এসআই একক। রোধাঙ্কের একক, এসআই একক ওহম মিটার। তাহলে ওহমটা হবে মো, মিটারটা হবে মিটার ইনভার্স। তাই পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে মো আর মিটার ইনভার্স এসআই, আর সিজিএসএ মো সেমি ইনভার্স। এগুলো সব শূন্যস্থান। সিএফএল এর তুলনায় লেড বাল্বে ড্যাশ তড়িৎ খরচ হয়, কম তড়িৎ, লেডটা বেশি ভালো, তড়িৎ সাশ্রয়কারী। তাই সিএফএল এর তুলনায় লেড বাল্বে কম তড়িৎ খরচ হয়। এবার বিএ সত্য মিথ্যা। 1 নম্বরে আছে লাইভ তারের রং বাদামি, লাবা, ঠিকই আছে। তাহলে 1 নম্বর হচ্ছে সত্য, লাবা নিয়ে আসো, সত্য। 2 নম্বর, বর্তনীতে তড়িৎ প্রবাহ ইচ্ছামতো চালু বা বন্ধ করার যন্ত্র হলো সুইচ, এটাও সত্য, সুইচ দিয়েই করি আমরা। 3 নম্বর, ফিউজ তারের উপাদান টিন এবং সীসা, এটাও সত্য। টিন 25%, সীসা 75% থাকে ফিউজ তারে, এটাও সত্য। 4 নম্বরে, সেলেনিয়াম ধাতুর উপর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়। সেলেনিয়ামের উপর আলো পড়লে যত বেশি আলো পড়বে তত রোধ কমে যাবে। অন্ধকারে রোধ বেশি, আলোতে রোধ কম সেলেনিয়ামের। তাই আলোর তীব্রতা বাড়লে রোধ বৃদ্ধি পায়, এটা ভুল, রোধ কমে যাবে, তাই মিথ্যা। 4টি ছিল। এবার সি নাম্বার, এক কথায় উত্তর। তড়িৎ আধানের একক কি? এসআই একক হচ্ছে কুলম্ব, সিজিএসএ স্টেট কুলম্ব বা ইএসইউ। বলে না এসআই না সিজিএস, তাই এসআইটা দিলাম, সিজিএস এর সঙ্গে সিজিএসটা দিলেও চলবে। তড়িৎ চালক বলের একক কি? ভোল্ট। এসআই পদ্ধতিতে তড়িৎ চালকের একক হচ্ছে ভোল্ট, সিজিএসএ স্টেট ভোল্ট। রোধের ব্যবহারিক এককটি লেখো। রোধের ব্যবহারিক এককটি ওহম। রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম। 4 নম্বর, প্রকৃতিতে সব থেকে ক্ষুদ্র আধান কোনটি? ইলেকট্রনের আধান, তার মানে 1.6 × 10⁻⁹ কুলম্ব।
এটা হচ্ছে ক্ষুদ্রতম আধানের মান। 5 নাম্বার, রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক ওহম, মিটার। ওহম মিটার। পরিবেতাঙ্ক মো, মিটার ইনভার্স। তড়িৎ ক্ষমতার সংজ্ঞা লেখো। একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় বা তড়িৎ শক্তি খরচের হারকে তড়িতের ক্ষমতা বলে, যার এসআই একক ওয়াট। তো লিখলাম না তড়িৎ শক্তি খরচের হার, লিখে দিই তড়িৎ শক্তি খরচের হার। তড়িৎ শক্তি খরচের হার। 7 নম্বর, বিওটি এককের সংজ্ঞা দাও। বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, আমরা জানি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চালু থাকে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় তাকে 1 বিওটি বলে। বইয়ে আছে, একটু দেখে নেবে। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য। ফিউজ তারের বৈশিষ্ট্য রোধাঙ্ক বেশি হবে, গলনাঙ্ক কম হবে, যাতে তাড়াতাড়ি গরম হয়ে ওটাই আগে পুড়ে যন্ত্রপাতি পুরার চাইতে। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য কি? গলনাঙ্ক কম, রোধাঙ্ক বেশি, বা রোধাঙ্ক বেশি, যে কোনো একটা লিখলেই হবে। উচ্চ রোধাঙ্ক, নিম্ন গলনাঙ্ক। 9 নম্বর, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন আসবে? বার্লো চক্রের গতির অভিমুখ পরিবর্তন হবে। তড়িৎ প্রবাহ পাল্টালে গতির অভিমুখ পরিবর্তন হবে। আর যদি চুম্বকের অভিমুখ পাল্টায় তাও গতির অভিমুখ পরিবর্তন হবে। আর যদি চুম্বকের অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ দুটাই পাল্টায় তাহলে গতির অভিমুখ পরিবর্তন হবে না। তাহলে শুধুমাত্র তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টাচ্ছে, তাহলে বার্লো চক্রের গতির অভিমুখ পরিবর্তন হবে। নয় নম্বর। তাহলে 10 নম্বরে আছে রোধের এসআই একক কি? রোধের এসআই একক ওহম বা ব্যবহারিক একক ওহম। 11, বিভব প্রভেদের এসআই একক কি? বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। 12 নম্বর, R1 R2 রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত? এক লাইনে থাকলে দুটো রোধেই পার করতে হবে, তাই তুল্য রোধ বেড়ে যাবে R1 + R2। 13 নম্বরে, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তি খরচ হয় বা ব্যয় হয় সেটা ওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা বা বিওটি। তাহলে তড়িৎ শক্তির একক। ফিউজ তারকে বর্তনীর কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে। ফিউজ তারকে সর্বদাই শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 15 নম্বর, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তর ঘটে? ডায়নামো মানে জেনারেটর, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে, ডায়নামোতে। 16 নম্বর, বৈদ্যুতিক স্থির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি? নাইক্রোম, নিকেল, আয়রন, ক্রোমিয়াম। কেন? রোধ বৃদ্ধি পায় আর গলনাঙ্কও বৃদ্ধি পায়, যাতে বেশি তাপ তৈরি হয় বৈদ্যুতিক স্থির। নাইক্রোম তার, নিকেল, আয়রন আর ক্রোমিয়াম, তিনটা দিয়ে। নিকেল, আয়রন, ক্রোমিয়াম, নাইক্রোম তার দিয়ে তৈরি। 17 নম্বরের প্রশ্ন, 1 কুলম্ব তড়িতাদানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিদ্যুৎ চালনা করলে কত কার্য করতে হয়? 1 জুল। এরপরে ডি এর বাম স্তম্ভ ডান স্তম্ভ, একদিকে আছে 1 EMU, ডান দিকে আছে এক জায়গায় 2 10 অ্যাম্পিয়ার। তাহলে ডি এ 1 নাম্বার 1 EMU, এ নাম্বার 1 EMU, তার সঙ্গে মিলবে 2 নম্বরটি 10 অ্যাম্পিয়ার। বি এ আছে সিলিকন, একে আছে অর্ধ পরিবাহী। সি এ আছে ফায়ার ক্লে তো অন্তরক, 4 নম্বরে আছে অন্তরক। ডি এ আছে নাইক্রোম তার, 3 আছে ইলেকট্রিক ইস্ত্রি। ওকে।